আজকে তোমাদের গল্প শোনাবো বিষ্ণুপুরের। বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের মন্দির নগরী বলা হয় বিষ্ণুপুরকে। একদা মল্ল রাজাদের মল্লভূম সাম্রাজ্যের রাজধানী ছিল এই বিষ্ণুপুর। বিষ্ণুপুর বলতে আমাদের মাথায় যেটা আসে, টেরাকোটা মন্দির, পোড়ামাটির হাট, বালুচরী শাড়ি, ডোকরা শিল্প এবং আরও ঐতিহাসিক কিছু স্থাপত্য। আজকে আমরা ঘুরে দেখব বিষ্ণুপুরেরই কিছু এই মন্দিরগুলো। আগের পর্বে দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে জয়পুর ফরেস্ট ভ্রমণের গল্প। বেলা বাড়ার সাথে সাথে আমরা জয়পুর থেকে সোজা বিষ্ণুপুরে চলে আসি। ক্যামেরায় বেশি চার্জ না থাকায় আমরা এরপর আর তেমনভাবে শ্যুট করতে পারিনি। সোজা বিষ্ণুপুর পৌঁছে একটা হোটেল নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখন এসেছি পোড়ামাটির হাটে। পোড়ামাটির হাট আসলে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্প ও অন্যান্য গ্রামীণ হস্তশিল্পের প্রাণকেন্দ্র। এই হাটের মূল উদ্দেশ্য বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার সমগ্র সংস্কৃতি ও শিল্পের প্রচার প্রসার ও স্থানীয় কারিগরদের অর্থনীতিকে গতিদান করা, যাতে স্থানীয় কারিগররা সরাসরি পর্যটকদের সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের শিল্পবস্তু বিক্রি করতে পারেন। জোর মন্দির ও ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এই মাঠে এই হাটটি বসে প্রতি শনিবার ও রোববার বিকালবেলা করে। এখানে তেমন কোনো প্রবেশ মূল্য নেই। এই হাটে টেরাকোটা সামগ্রী যেমন বিখ্যাত পোড়ামাটির মূর্তি, খেলনা, অলংকার, মন্দির শোভা ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও বালুচরী ও স্বর্ণচরী শাড়ি, শুশুনিয়ার পাথর শিল্প, হস্তলিপি খেলনা ও কাঠের গৃহসজ্জা ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও বাঁশির সুর, বাউল গান, লোকনৃত্য সব মিলিয়ে প্রাচীন রাঢ় বাংলার এক জীবন্ত মেলবন্ধন ঘটে এখানে। মাম এখনো জিনিসপত্র দেখেই যাচ্ছে, প্রচুর টাকা, 1000 টাকার বেশি কেনাকাটা করে নিয়েছে। 1000 টাকা কম বলছে, তারও বেশি কেনাকাটা করে নিয়েছে। ভেলপুরি, ফুচকা, ওখানে চা। সেদিন সন্ধ্যাবেলায় আসমঞ্চল মাঠে একটা বইমেলাও বসেছিল। আমরা বইমেলাটাও ঘুরে দেখলাম। আমরা গুপ্তাজি ফুচকা দেখা যায়, খুব ভালো ফুচকাটা খেলাম অনেকদিন পর। ঝাল দিয়ে 2 রকমের জল আছে। আমরা এখন রয়েছে বিষ্ণুপুরে, আর বিষ্ণুপুরে রাত্রিবেলায় ডিনার করতে এসেছি। এখন বাজে কটা, প্রায় 10টা 4, বাট আমি সারপ্রাইজ। 10টা বাজে, 10:30 বাজে, বাট বিষ্ণুপুর একদম জমজম করছে, তাই না? হ্যাঁ, উইকেন্ড বলে একটা বই মেলাতে গেলাম। রাসমঞ্চের ঠিক সামনেই বই মেলাটা মাঠটায় বসছে। আর এদিক ওদিক ঘুরলাম, ঘুরে নিয়ে এই এখন আমরা ডিনার করতে এসেছি। ডিনার করার জন্য খুঁজতে খুঁজতে আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজছিলাম। আর বাঙালি রেস্টুরেন্ট বলতে আমরা পেলাম গৃহিণী বলে একটা রেস্টুরেন্ট, এই যে দেখতে পাচ্ছি গৃহিণী। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি খুবই ভালো। আর আমরা ডিনারে নিলাম কি বল, আমরা নিলাম ভেজ ফ্রাইড রাইস আর মাটন কষা। এই হলো আমাদের ভেজ ফ্রাইড রাইস, আর এই হলো মাটন কষা। এখনো খাইনি, খেয়ে দেখি কিরকম লাগে। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন রয়েছি বিষ্ণুপুর। এই হোটেল থেকে বেরোলাম, এগুলো আমাদের হোটেল, হোটেল হেরিটেজ। রুমগুলো মোটামুটি পরিষ্কার ছিল। একদম হাই স্কুল মোড়ে, এই যে এইখানটা, এটা হলো ছিন্নমস্তা রোড। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ছিন্নমস্তা মন্দির, আর সোজা চলে যাচ্ছে পোড়ামাটির হাট। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এই একটা মিষ্টির দোকানে কিছু কচুরি আর জিলেপি ব্রেকফাস্ট করে নিলাম। এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরের প্রধান আকর্ষণ রাসমঞ্চ। ইতিহাস বলে মল্ল রাজাদের রাজত্বকালে রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সকল মন্দিরের দেবদেবীদের এই মঞ্চে এনে রাস উৎসব পালন করা হতো। রাস মঞ্চেতে এন্ট্রি টিকিট লাগে, আর এই এন্ট্রি টিকিট এখান থেকে কেটে এখানে আরও 4-5টা মন্দির আছে, ওই একই টিকিটে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, অবশ্যই টিকিটটা যেন ফেলে দেবেন না। আমরা এখন রাসমঞ্চ থেকে বেরিয়ে চলেছি বাকি মন্দিরগুলো ঘুরে দেখার জন্য। আজকে যেহেতু হাতে সময় কম, তাই আমরা এখানে বাকি যে 4-5টা মন্দির আছে এই চত্বরেই, সেগুলো ঘুরে দেখে নেব। দেখে তারপর আমরা আবার রিটার্ন জয়পুর হয়ে বাড়ির দিকে রওনা দেবো। আমরা এখন এসে পৌঁছেছি শ্যামরায় মন্দিরের কাছে। এখানে এসে দেখলাম
একদম ছোট মেলা মতো বসেছে, যেখানে পোড়ামাটির কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আরও বিভিন্ন রকম খেলনা, ঘরের আসবাবপত্র, ছোটোখাটো যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। যেহেতু আমি ডেডিকেটেডলি সেরকমভাবে কোনো মন্দিরগুলোর ভ্লগ করিনি, কিছু কিছু গ্লিমসেস নিয়েছিলাম, সেই গ্লিমসগুলোই আমি সিনেমেটিকে একসাথে কম্পোজ করে একে একে সব মন্দিরগুলো দেখে নিন। রাসমঞ্চ একটি পিরামিড আকৃতির চূড়াবিশিষ্ট টেরাকোটা স্থাপত্য শৈলীর নিদর্শন। মল্ল রাজা বীরহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। শ্যামরায় মন্দির 1643 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ কর্তৃক নির্মিত এটি একটি পঞ্চরত্ন শৈলীর মানে 5টি চূড়া বিশিষ্ট রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরের প্রতিটি দিকেই টেরাকোটায় খোদাই করা আছে মহাভারত ও রামায়ণের কাহিনী। জোড়বাংলো মন্দির 2টি বাংলো আকৃতির কাঠামোকে একত্রে যুক্ত করে তৈরি এই মন্দিরটি, তাই এর নাম জোড়বাংলো মন্দির। রাধেশ্যাম মন্দির এটি একটি একরত্ন শৈলীর মন্দির। 1758 খ্রিস্টাব্দে চৈতন্য সিংহ কর্তৃক নির্মিত এই মন্দিরটি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। মৃন্ময়ী দেবী মন্দির এটি সম্ভবত বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দির, যা 997 খ্রিস্টাব্দে রাজা জগৎ মল্ল কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। এখানে দেবী দুর্গাকে মৃন্ময়ী রূপে পুজো করা হয়। দুর্গের বেশিরভাগ দেওয়াল ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, অতীতের মহিমা এবং কৌশলগত গুরুত্বের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। 1658 খ্রিস্টাব্দে রাজা বীর সিংহ দ্বিতীয় কর্তৃক নির্মিত এই লালজি মন্দির। একরত্ন শৈলীর এই মন্দির রাধাকৃষ্ণের আরাধনায় উৎসর্গিত। বড়গড় দরজা তৎকালীন মল্ল রাজাদের দুর্গের প্রধান প্রবেশদ্বারটি বিষ্ণুপুরে টিকে থাকা ধ্বংসাবশেষগুলির মধ্যে একটি। ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই বড় আকারের এই দরজা রাজকীয় সামরিক প্রতিরক্ষা কাঠামোর নিদর্শন। এ এখন হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়ে লেবু জল খাচ্ছি। এটা হলো সেম জায়গা, মৃন্ময়ী দেবীর মন্দির, আর এপাশে রাধেশ্যাম মন্দির। মোটামুটি এক বেলার মধ্যে যতগুলো মন্দির এখানে দেখা সম্ভব সেগুলো আমরা দেখে নিলাম, দেখে কভার করেছি। আমরা যেহেতু টাইম কনস্ট্যান্ট নিয়ে এসেছিলাম আর এটা সাডেন প্ল্যান ছিল, তাই তেমনভাবে কোনো প্ল্যানিং করে ঘুরিনি। কিন্তু আমি অলওয়েজ আপনাদের সাজেস্ট করব, বিষ্ণুপুরে আসবেন, বিষ্ণুপুরে এসে হাতে সময় নিয়ে ঘুরবেন, আর পারলে এখান থেকে আরও সাইট সিন যেগুলো করা আছে সেগুলো দেখবেন। খুব বিষ্ণুপুর এমনিতে খুব ভালো জায়গা। হ্যাঁ, এখানে গরমকালে না আসাই প্রেফারেবল, অলওয়েজ শীতকালটাই হলো ভালো সিজন এখানে আসার। এখন দুপুরবেলা বেরিয়ে পড়লাম এখান থেকে। এখন বেরিয়ে আমাদের গন্তব্য সোজা বাড়ির দিকেই, মাঝখানে জয়পুর ফরেস্ট পড়বে। জয়পুরের এন্ডে আমরা হয়তো লাঞ্চ করতে দাঁড়াবো বনলতাতে। তো বনলতা কি লাঞ্চ করছি আর বনলতাটা একটু ঘুরে দেখবো। আমরা বেরোচ্ছি বিষ্ণুপুর গেট দিয়ে। এই বিষ্ণুপুর গেট দিয়ে বেরোলাম, আমরা বিষ্ণুপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এইটা হলো জয়পুর বাঁকুড়া মেন আরামবাগ বাঁকুড়া হাইওয়ে, স্টেট হাইওয়ে 02। এটা সোজা বাঁ দিকে চলে যাচ্ছে সোজা বাঁকুড়া, আর ডান দিক দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি, এইটা সোজা চলে যাচ্ছে হলো এখন কোতলপুর হয়ে আরামবাগ, গোঘাট আরামবাগ। বাঁদিকে দেখে নিলাম। হ্যাঁ, সামনে সোজা গিয়ে একটু পরে পড়বে জয়পুর জঙ্গল। আমার মনে হয় পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে বিষ্ণুপুরকে আরও বেশি করে প্রমোট করা উচিত নতুন জেনারেশনের কাছে। আমরা এখন রয়েছি বনলতাতে এলাম একটু আগে। বনলতায় এই আজ খাবার অর্ডার দিলাম। আজকে খাবারে অর্ডার দিলাম আমরা, কী দিলাম, ফিশ থালি, কাতলা থালি। আর এই হলো খাবার, কাতলা মাছের কালিয়া আর ভাত। ওখানে হলো, এটা কি পোস্ত? এটা পোস্ত নাকি? পোস্ত মনে হচ্ছে না। এটা একটা সজনে ডাঁটা দিয়ে তরকারি আর কলমি শাক। কিন্তু ডাল কোথায়? কলমি শাক কিনে জানি পেট নিয়ে হাই করতে করতে দোলনা খেতে যাচ্ছি। এই যাচ্ছি বনলতাটাকে একটু ঘুরে দেখতে। হ্যাঁ, দোলনা খেতে। আপনি এই দেখুন, বনলতার ভেতরটা খুবই সুন্দর, এত সুন্দর ফুলের চাষ। এখানে এইগুলো থাকার জায়গা। এটা তো টার্কি নাকি? হ্যাঁ, এগুলো টার্কি, ওগুলো করকনাথ।
টার্কি। তুই কি গিফট করে দিতে হবে। তুই কি মাছিস ইয়ার কি? কত টার্কি! এগুলো খায় সব সায়েন্স এ ডিম পেড়েছে টার্কি। কোথায়? ওই যে ওই তো সাদাটা। তুই নিয়ে নিলে এ এখানে ওটা ডিম পেড়েছে। এর ডিমের দাম নেই না, নিয়ে কত? এগুলো দেখবে একবার বড় টার্কি নিয়ে নেবে। মাগুর মাছগুলো কোথায়? মাগুর মাছ ওই তো আপনার ওখানে যান, ওই তো প্লাস্টিকগুলো আছে প্রচুর আছে, এরকম বড় বড়। আর ওগুলো করক মাছ তো কই? না 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 করোনাথ আপনার ওই সাইডে আছে, ওইটা কি রে? ইমু নাকি? চিকেন যেটা বলছেন তো হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে। ওইটা কি ইমু নাকি? ইমু না অস্ট্রিচ? বাচ্চা, আর এগুলো কি অস্ট্রিচ মনে হয়? ও ইমুর বাচ্চা। আচ্ছা, ওইটা এটা যে কোয়েল ডাকে কু কু। খুব বড় কোন তাকে ডাক ডাকবে না। কত রে ভাই ভিতরে। লজ্জা পাচ্ছে ভর্তি পুরো দেখ। আরে করকনাথ। আগে হরিণ টরিং ছিল না কাকা? এখানে প্যাকেট করে যায়, ছোট ছোট প্যাকেট করে রেখেছে, ওগুলো চারা পুঁতবে। বাহ। কালকের বেতন আজকে দিয়ে তখন ওরা বেতন পাবে। অস্ট্রিচ। আমরা এখন বেরোলাম বনলতা থেকে। বনলতা থেকে বেরিয়ে এখন কোতুলপুরের দিকে যাচ্ছি। কোতুলপুর হয়ে টার্গেট তো নিয়েছি সন্ধে হওয়ার আগে ফিরবো, বাট মনে তো হচ্ছে না, কারণ আমরা অনেকটা লেট করেই বেরোলাম। মোরওভার এখান থেকে আবার আরামবাগ গিয়ে একটা স্টপ নেব। আরামবাগে আগের দিন যেখানে ব্রেকফাস্ট করেছিলাম আসার সময়, জায়গাটা খুবই ভালো ছিল, তখন দেখানো হয়নি। বাট এইবার ইচ্ছা আছে গিয়ে কিছু ভিডিও নিয়ে দেখানো, কারণ জায়গাটা খুবই সুন্দর জায়গা, এত সুন্দর ক্যাফেটা। তো সেখানে কিছু চা বিস্কুট খেয়ে সেখান থেকে সোজা বেরিয়ে একবারে বাড়ি। আমরা এখন এসেছি হাভেলি বলে একটা রেস্টুরেন্টে। এই চা টা খাওয়ার জন্য এসেছিলাম, বাট রেস্টুরেন্টটা একবার দেখুন, রেস্টুরেন্টটা কী সুন্দরভাবে সাজিয়েছে। একবার এখানকার লেখাগুলো পড়ে দেখলে ভাববেন এটা একটা বলিউড থিমে বানিয়েছে হাভেলি বলে। इस तंदूरी में इमोशन है, ड्रामा है, ट्रेजेडी है। এখানে 4 आदमी और 1 प्लेट चिकेन, बहुत नाइंसाफी। গব্বর পেন্টিংটা খুবই সুন্দর করেছে। এখানে বার্থডে টার্থডে সেলিব্রেট হয়, উপরে থিমটা খুবই ভালো করেছে। আর এখানে এগুলো দেখুন, যা সিমরান যা খালে আপনি তন্দুরি, ওইখানটা আবার কি লেখা, খুব জমেগা রং জব মিলেঙ্গে তিন यार आप मैं और मसाला डा। ওইটা সে প্রথম প্রেম আমার মশলা চান্না। সমস্যা महंगा नहीं मजेदार होगा। আমরা আরামবাগের এই ক্যাফেটা থেকে কিছু স্ন্যাক্স আর চা কফি খেয়ে এখান থেকে বেরোলাম। এখন সোজা আমাদের ডেস্টিনেশন হলো ডানকুনি। তো মামকে নিয়েছে, আমার এটা বলে দরকার আছে, এবার রেকর্ডও হয়ে গেল। মাম গুড ইভিনিং। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডানকুনি হাউজিংয়ের কাছে।
আর এই যে মাম দাঁড়াতে পারছে না, পাছায় ব্যথা, হাঁটতে পারছে না, নড়তে পারছে না। ভালো ট্রেনে আমরা অনেকটা চলে এসেছি, সোজা আরামবাগ থেকে সোজা এসে দাঁড়িয়েছি ডানকুনি। ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি বালি ব্রিজে। এখন বালি ব্রিজে যাচ্ছি। পরবর্তীকালে কোনো ব্লগ আসলে সেগুলো আরও ভালো করে প্রেজেন্ট করার চেষ্টা করব। এটা আমার প্রথম চেষ্টা ছিল, জানি না কতটা কি ভালো করে করতে পারলাম কি না পারলাম। ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক জানাবেন, ফিডব্যাক দেবেন। অবশ্যই ফিডব্যাকটা ইম্পর্ট্যান্ট, কারণ ফিডব্যাক দিলে তবেই আমি বুঝতে পারবো বা আমি নিজেকে আরও ঠিক করতে পারবো। মানে আপনাদের ভালো ফিডব্যাক পেলে আমি আরও মোটিভেশন পাবো পরবর্তীকালে ভিডিও করার জন্য। থ্যাংক ইউ, গুড নাইট।